নমস্কার। তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয়। আমার ঠোঁট শুকনো হয়ে আসে, হৃদয় ভারী। তুমি জঙ্গলে লড়েছিলে, রক্ত ঝরিয়েছিলে। আমি শহরে বসে কেবল কাগজে কলম চালাই। তোমার বেরেট, তোমার দৃষ্টি আগুনের মতো বিশ্বের বুকে জ্বালিয়েছিল আশার আলো। কিন্তু আমি এই ঘরে, এই শান্ত রাতে কেন পারিনি তোমার পথে এক পা এগোতে? চেয়ে তুমি শহীদ, তুমি মিথ, তুমি স্বপ্নের নাম। আমার কলমে শুধু শব্দ, শুধু অভিমান। তোমার রক্তের দাগ এখনো জঙ্গলে রয়, আমার এই শহরে কেবল ছায়া আর ক্ষয়। লিখেছিলেন এক এবং অদ্বিতীয় সুনীল গঙ্গোপাধ্যায় 1967 সালের 9 অক্টোবর বলিভিয়ায় এক দুর্গম পাহাড় অঞ্চলে বলিভিয়ান সেনাদের হাতে এই বিশ্বের শ্রেষ্ঠ বিপ্লবী আইকন আর্নেস্তো চে গুয়েভারার মৃত্যুর খবর বিশ্বময় ছড়িয়ে পড়ার পর। দেখুন, চে গুয়েভারা একজন মিথ, যেটা সুনীলদা ঠিকই লিখেছেন। তিনি এমন একজন মিথ যিনি তার জীবৎকালে যতটা পরিচিত ছিলেন তার চাইতে অনেক বেশি পরিচিত হয়েছেন তার মৃত্যুর পরে। তার বিপ্লবী আদর্শ, তার গেরিলা যুদ্ধ, শেষ পর্যন্ত মাত্র 39 বছর বয়সে মৃত্যু, সব মিলিয়ে তাকে গোটা দুনিয়ার মুক্তিকামী বলুন বা এক ধরনের সাম্যে বিশ্বাসী মানুষ বলুন, সবার কাছে এখনো একটা অলৌকিক মাহাত্ম্য নিয়ে রয়ে গেছে। আমার নিজের ধারণা, মানুষ যতদিন থাকবে চে গুয়েভারাও ঠিক এইভাবেই থাকবে। আজকে আমি আপনাদের যে কাহিনী বলতে বসেছি সেটা আমার নিজের নয়। 1967 সালে মারা যাওয়া একজন যুবক 2026 সালের কলকাতারই এই মুমূর্ষ নগরীর 3 জন ষাটোর্ধ্ব মানুষকে কিভাবে তার মৃত্যুস্থানে যাওয়ার জন্য অনুপ্রাণিত করতে পারে, সেই গল্পই বলতে বসেছি। এবং আপনারা তাদেরই মধ্যে একজনের বয়ানে সেই যাত্রার কাহিনী শুনবেন, ছবি দেখবেন, ভিডিও দেখবেন। এবং আমি যখন দেখছিলাম, আপাদমস্তক একজন বুর্জোয়া, আমারও এত বছর পরেও, 67-তে মারা গেছেন চে, 57-তে আমার জন্ম, তবু এত বছর পরেও এই দৃশ্যগুলি দেখতে দেখতে, কমেন্ট্রিগুলো শুনতে শুনতে আমারও রোমকূপ খাড়া হয়ে গিয়েছিল। এই যে 3 জন বয়স্ক যুবা, তাদের
শৈশবের আবেগকে মরতে না দিয়ে এতদিন ধরে হৃদয়ে বাঁচিয়ে রেখে এইরকম একটা দুর্গম জায়গায় 25,000 কিলোমিটার পথ অতিক্রম করে গিয়েছিল। আসলে তাদের এই আবেগ আকুতি মধ্যেই চেয়ে বেঁচে আছেন। আর এখানেই হচ্ছে চের সবচেয়ে বড় সাফল্য। তিনি শুধু কি একজন মানুষ ছিলেন, ছিলেন তো বটেই। খুব কম মানুষ অর্ডিনারি মর্টাল থেকে একজন মিথে পরিণত হতে পারে। যে সেই রকমই একজন এক চরিত্র ছিলেন। এখন তিনি কি ছিলেন না সেটার তালিকা অনেক ছোট হবে তিনি কি ছিলেন তার তুলনায়। তিনি বিদ্রোহের জ্বলন্ত শিখা হিসেবে ওই লাতিন আমেরিকায়, কঙ্গোতে, কিউবায়, বলিভিয়ায় আগুন প্রজ্বলিত করেছিলেন। ওই যে তার একটা ইমেজ, একটা ফটোগ্রাফ, যেটা 1960 সালে অ্যালবার্তো কর্দা তুলেছিলেন, যেখানে তিনি তার ফেমাস ওই বেড়ার উপরে তাকিয়ে আছেন, একটু মৃদু হাসি। ওই একটা ছবি এখন বাণিজ্যিক পণ্য হয়ে গিয়ে গোটা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে। ইনফ্যাক্ট he has become an icon also of pop culture immortality. তিনি কিউবাতে লড়েছেন, কঙ্গোতে লড়েছেন, বলিভিয়ায় লড়েছেন এবং সব সময় আন্তর্জাতিক সলিডারিটির নীতিতে শুধু বিশ্বাসী থেকেছেন তাই নয়, অবিচল থেকেছেন। এখন সেই কারণেই চের একটা অদ্ভুত আবেদন আছে যুব সমাজের কাছে। এই যুব সমাজ কোনো সংকীর্ণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দ্বারা আচ্ছন্ন পঙ্গু যুব সমাজ নয়। irrespective of region, religion, caste, social standing, for every young man living on the earth, if you ask him or her, who is Che? Pat will come the reply, our hero. কলকাতা থেকে যে তিনজন ওই চের হত্যার দিন ঘটনাস্থলে উপস্থিত থাকবেন বলে গিয়েছিলেন, তাদের একজনকে আপনারা খুব ভালো চেনেন, আমার ভ্রাতৃসম, কলকাতা শহরের খুব নামজাদা ডাক্তার অভিজিৎ চৌধুরী। তার সঙ্গে ছিলেন তার দুজন ব্যক্তিগত বন্ধু, যাদের নাম আমি এখনো পর্যন্ত জানতে পারি। যাওয়ার আগে আমি অভিজিৎকে রিকোয়েস্ট করেছিলাম যে ওই জার্নির যাবতীয় ফটোগ্রাফ, ভিডিও তুই কলকাতায় পৌঁছানোর আগে যেন আমার হাতে এসে পৌঁছয়। দাদার আদেশ ফেলতে পারেনি, সে পাঠিয়ে দিয়েছে। সেগুলোকেই এক জায়গায় করে
এই তীর্থযাত্রার কাহিনী, যার দুর্গমতা মরুতীর্থ হিংলাজের মতোই, কিন্তু প্রেরণা শুধুই ভক্তের নয়, পৃথিবীটাকে বদলে দেওয়ার স্বপ্নে এখনো যারা মশগুল, তাদের কাছে এই অভিজ্ঞতা সারা জীবনের সবচেয়ে অনন্য সঞ্চয় হিসেবে থাকতে বাধ্য। আপনারা এবার সেই তীর্থযাত্রায় অভিজিৎদের সঙ্গে এগিয়ে চলুন, অভিজিতের সংলাপই শুনুন, এবং শেষমেশ অভিজিৎ যে আবেদনটা জানিয়েছে সেটাও শুনে একটু ভাবুন। পরের বছর 8-9 অক্টোবর আপনি বলিভিয়ায় যেতে রাজি আছেন কিনা? হৃদয় থেকে নিঃসারিত অনেক অনেক আবেগ, অনেক অনুভূতি নিয়ে আমি এই মুহূর্তে হাঁটছি। এখন সকাল 6:30 বাজে। আমি এই মুহূর্তে হাঁটছি লা হিগুয়েরা গ্রামের। এটি একটি ছোট্ট গ্রাম, 50টি বাড়ি আছে মাত্র। সেই গ্রামের পথ দিয়ে এবং হেঁটে যাচ্ছি সেই পথে, যে পথ দিয়ে বলিভিয়ান আর্মি এবং সিআইএ এর হানাদারেরা পৃথিবীর সবথেকে বড় স্বপ্নদ্রষ্টা আর্নেস্তো চে গুয়েভারার গুলি খাওয়া দেহটা খচ্চরের পিঠে বেঁধে নিয়ে এসেছিল এবং নিয়ে এসে রেখেছিল তারা 8ই অক্টোবর রাত এবং আজকে 9ই অক্টোবর সকালের দুপুর পর্যন্ত তারা রেখেছিল এখানকার একটি স্কুল বাড়িতে। আমরা আছি সেই স্কুল বাড়িটির ঠিক বিপরীতে একটি থাকার জায়গায়, এবং এটা একটা অদ্ভুত অনুভূতি। সারা রাত ঘুম হয়েছে, ঘুম হয়নি, মনে হচ্ছে যেন আর্নেস্তো চে তার পায়ে গুলি লাগা অবস্থায় বোধহয় ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে স্ক্রিম করছে। এবং আমি আবার খুব জোর দিয়ে বলতে চাই, আর্নেস্তো চে গুলি খাওয়ার পরেও কোনো স্ক্রিম করেননি, কোনো দুঃখ প্রকাশ করেননি, এবং তিনি শেষ গুলিটা খাওয়ার পরেও নিজের হাতটা কামড়ে ধরেছিলেন যাতে তার মুখ দিয়ে কোনো দুঃখের অনুভূতি বেরিয়ে না আসে, কোনো বেদনার অনুভূতি বেরিয়ে না আসে, এবং যেন শুধু সেইটুকুই বেরিয়ে আসে যে চলে যেতে হচ্ছে, এবং পৃথিবীর কেউ যেন চলে যাওয়াটাকে একটা দুঃখের অনুভূতি বলে না ভাবতে পারে। সবটুকু স্বপ্ন নিয়ে এভাবেই 9ই অক্টোবর সকালে এখন 6:30 বাজে, দুপুর 1:10 আর্নেস্তো চে গুয়েভারা শেষ নিঃশ্বাস ফেলেছিলেন এই গ্রামের এই প্রাইমারি স্কুলটিতে। আমরা আজকে সেখানে দাঁড়িয়ে সেই প্রাইমারি স্কুলটিতে দাঁড়িয়েই থাকবো, এবং তার পৃথিবীর আরো অনেক মানুষজন এসছেন, তাদের সঙ্গে নিয়েই আমরা চে গুয়েভারাকে স্মরণ করব, প্রেরণা নেব এবং আরো সুন্দর পৃথিবী গড়ার শপথ নেব। আমরা এগিয়ে যাচ্ছি লা হিগুয়েরার কাঁকুড়ে এবং পাথুরে পথ বেয়ে। লা হিগুয়েরা বলিভিয়ার একটা ছোট্ট জনপদ, সান্টা ক্রুজ প্রভিন্সের মধ্যে, এবং ভ্যালে গ্রান্ডে বলে যে জায়গা, যে শহর যেখানে চে গুয়েভারাকে খুন করে আমেরিকান দস্যুরা নিয়ে গেছিল এবং মানুষের সামনে দেখাতে চেয়েছিল তারা কত পৃথিবীর কত সাফল্য অর্জন করেছে, সেই যেখানে তাকে খুন করা হয়েছিল 9ই অক্টোবর দুপুর 10 অথবা 15 মিনিটে সেই গ্রামটিতে আমরা আছি। একটি ছোট্ট জনপদ এখনো প্রায় ঘুমিয়েই আছে।
কিন্তু সারা পৃথিবীর থেকে বহু মানুষজন যারা এখনো না, আমার মনে হয় পৃথিবীতে মানব প্রজাতি যতদিন থাকবে ততদিন প্রেরণা পাওয়ার জন্য বোধহয় এই ছোট্ট জনপদটির এই যে প্রাইমারি স্কুলের মধ্যে ওরা সারা রাত চে গুয়েভারাকে হাতকড়া দিয়ে বেঁধে রেখেছিল এবং তার পাশে শুয়েছিল তার আর দুজন সহযোগী, সাইমন উইলি কিউবার থেকে যিনি যুদ্ধ করতে এসেছিলেন এবং বলিভিয়ার মুক্তির জন্য যুদ্ধ করছিলেন, কন্টিনেন্টের মুক্তির জন্য যুদ্ধ করছিলেন, এবং জুয়ান পাবলো চ্যাং। এই তিনজনকেই তারা খুন করেছিল এবং খুন করার পর তারা ভ্যালে গ্র্যান্ডেতে নিয়ে গেছিল। আমরা এখন হেঁটে যাচ্ছি সেই গ্রামটির একটি পথ দিয়ে। এই গ্রামটা সম্পূর্ণতভাবে চেকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে এবং এখনো তারা স্বপ্ন টুকু আঁকড়ে ধরে বসে আছে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এখানে আসলে একটা অদ্ভুত স্বপ্ন দেখার ইচ্ছা, আরো সুন্দর পৃথিবী দেখার ইচ্ছা, এবং যে স্বপ্নগুলো আমরা বুকের মধ্যে অনেক কষ্ট করে জিয়ে রেখেছি এবং সারা পৃথিবীতে ভোগবাদী সংস্কৃতি এবং আমি কি পাবো তার যে প্লাবন ডেকেছে এই মুহূর্তে দাঁড়িয়ে, তার বাইরে দাঁড়িয়ে চে গুয়েভারা যে কথাটা বলতেন যে নিজের জন্য নয়, সারা পৃথিবীর মানুষের জন্য ভাবো। শুধু নিজে ভালো থাকলে হবে না, সারা পৃথিবীর মানুষকে কিভাবে ভালো রাখা যায় এবং তার জন্যই বিপ্লব করতে হবে, তার জন্যই সুন্দর পৃথিবী গড়তে হবে, এবং সুন্দর পৃথিবী গড়ার জন্য যদি কষ্ট সহ্য করতে হয় সে কষ্টটুকু সহ্য করতে হবে, যেটা তিনি তার সন্তানদেরও বলে গেছেন তার শেষ চিঠিতে, এই যে সবথেকে সুন্দর বিপ্লবী হও। কারণ বিপ্লবী কখনো শুধু নিজের জন্য ভাবে না, সে বাকিটুকু সারা পৃথিবীর সৌন্দর্যের জন্য ভাবে, সারা পৃথিবীর মানুষের জন্য ভাবে। তো আজকের এই 9ই অক্টোবরের সকালটা যেন আমার কাছে নয়, সারা পৃথিবীর বহু মানুষের কাছে এই অনুভূতি নিয়ে এসছে। আমরা এখন দাঁড়িয়ে আছি চে গুয়েভারার সেই বাসটের সামনে, যেখানে দাঁড়িয়ে বহু মানুষ কিছুক্ষণ বাদে সম্মিলিত হবেন এবং চে গুয়েভারাকে স্মরণ করবেন। আমরা লোয়ার আমাজন রেইন ফরেস্টের একটা জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। জঙ্গলি পথ, লাল মাটি কিছুটা, আমাদের বীরভূমের মতন। এই জায়গাটা সমতল কিছুটা, কিন্তু সমতলের থেকে অন্তত 1000 মিটার উপরে। দুপাশে জঙ্গল, গভীর জঙ্গল। এই জঙ্গলের মধ্যে মূলত পাখি আছে, কিন্তু প্রাণী সেরকম নেই। মাঝে মাঝে যেটা আছে খুব 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 বেশ রোমাঞ্চকর, সেটা হচ্ছে নানান রকমের কীটপতঙ্গ আছে, এবং অন্যতম হচ্ছে বিভিন্ন যে পিঁপড়েরা মাঝে মাঝে গর্ত করে সেখানে ডিম পেড়ে রেখেছে। আমাদের গাইড আমাদের জানালেন যে এই ডিমগুলো হচ্ছে ভীষণ প্রোটিন রিচ, এবং বহু ক্ষেত্রে গেরিলারা যারা এই সমস্ত জায়গায় যুদ্ধ করেন তারা অনেক সময় করেন কি, যখন খাবার পান না, বহু ক্ষেত্রেই তারা, কারণ এই দুর্গম অঞ্চলে খাবারের অভাব প্রায়ই ঘটে এবং এখানে পশুও যেহেতু নেই, পাখি হত্যা করা খুব সহজ নয়, এবং খুব সেগুলো পাখিদের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করা। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যোদ্ধারা বহু ক্ষেত্রে ওই পিঁপড়ের ডিম থেকে, যেহেতু প্রোটিন রিচ, পিঁপড়ের ডিম এবং অন্যান্য খাবার খেয়েও তারা 1-2 দিন চালিয়ে দিয়েছেন, এরকমও ঘটনা ঘটেছে। এবং আর্নেস্তোর গেরিলাদের যখন খাবারের অভাব হতো এবং পাহাড়ি অঞ্চলে তাদের যুদ্ধ করতে হতো, সবসময় ভাবতে ইচ্ছা করে যে এই অঞ্চলের মধ্যে দিয়েও তারা, এইরকম অঞ্চলের মধ্যে দিয়েই তারা লড়াই চালিয়ে গেছেন। তখন তারা যখন খেতে পেতেন না বহু ক্ষেত্রেই, এবং ক্ষুধা ছিল গেরিলাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব তৈরি হওয়ার অন্যতম কারণ, এবং সেই ক্ষুধার তাড়নায় অনেক সময়ই তারা পিঁপড়ের ডিমের উপর নির্ভর করেছেন অথবা আলুর উপর নির্ভর করেছেন। আলু হচ্ছে এই অঞ্চলে যে শস্য পাওয়া যায়, যে খাবার পাওয়া যায়, ফল পাওয়া যায়, অর্থাৎ ভেজিটেবলস পাওয়া যায়, তার অন্যতম। তো যেটা ভাবতে ইচ্ছা করে যে কোন স্পিরিটে, কি স্পিরিটে থাকলে পরে এইরকম দুর্গম অঞ্চলের মধ্যে দিয়ে লোয়ার আমাজন
এই যে রেইন ফরেস্টের দুর্গম অঞ্চল এবং তারপরে সেখান থেকে চলতে শুরু করে প্রায় 300 কিলোমিটার উপরে, মানে আমরা যেখানটায় আছি সেখান থেকে লা হিগুয়েরা এবং কুয়াব্রাডা ডেল চোরো যেখানে শেষ লড়াই লড়েছিলেন সেইটার প্রাকৃতিক দূরত্ব প্রায় 500 কিলোমিটার। এবং এই জায়গাটার থেকে ওই জায়গাটা অনেক বেশি উঁচু, মানে আমরা আছি এখন 2000 মিটার অঞ্চলে, আর ওই জায়গাটা হচ্ছে প্রায় 4000 মিটার, প্রায় 3,500-4,000 মিটার। তো এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে গেরিলারা তাদের কাজ চালিয়ে গেছেন এবং তারা অর্থাৎ যখন আর্মি যেভাবে অ্যাটাক করেছে, আর্মির থেকে নিজেদেরকে আত্মরক্ষা করার জন্য এবং যুদ্ধের রণাঙ্গনে নতুন নতুন জায়গা খোঁজার জন্য তারা এভাবেই বিভিন্নভাবে নিজেদের জায়গা পাল্টাতে গেছেন। ভাবতেও অবাক লাগে যে কোন কোন প্রেরণায় উদ্দীপ্ত হয়ে এবং কোন বিশ্ব ভাবনায় উদ্দীপ্ত হয়ে এবং কোন মহাদেশীয় বিপ্লবের ভাবনায় উদ্দীপ্ত হয়ে আর্নেস্তো চে গুয়েভারা এই বিস্তীর্ণ জঙ্গল, পাহাড়, জল তার মধ্যে দিয়ে তার লড়াইটাকে চালিয়ে গেছেন। কালকে আমরা শুনছিলাম ওই গ্রামের এক মহিলা, তার 81 বছর বয়স, তিনি আমাদের ইন্টারভিউ দিয়েছেন যে তার সেদিনের যে অনুভূতি সেটা, অর্থাৎ 9ই অক্টোবরের অনুভূতি, 8ই অক্টোবর 9ই অক্টোবরের অনুভূতি, যে এবং তাদের কাউকে চোখে দেখতে দেওয়া হয়নি চের দেহ, কারণ মিলিটারি ঘিরে ফেলেছিল লা হিগুয়েরা গ্রাম সেই দিন, এবং গ্রামের মানুষ প্রায় সবাই বাড়ির মধ্যে আবদ্ধ ছিল ভয়ে। কিন্তু তারা যেটা শুনেছেন, তারা যেটা জেনেছেন যে চের জামা কাপড় ছিল অবিন্যস্ত, ভীষণ নোংরা, বিভিন্ন জায়গায় গুলি খাওয়া এবং 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 ওই ওই একটা অদ্ভুত রকমের জলপাই রঙের যুদ্ধের পোশাক পরে, এবং সেই পোশাকটা আমরা একটি ছবির মধ্যে দেখেছি, তার একটি অনুরূপ সেই পোশাকের। এটা অদ্ভুত, মানে ভাবতেই পারি না আমরা যে কোন উদ্দীপনায়, কোন স্পিরিটে, এটা সত্যি, এটা পৃথিবীতে সবার মধ্যে হয় না। এবং একা শুধু নয়, আমরা যদি আর্নেস্তোর কথা ভাবি, আর্নেস্তো তো ছিল নেতা, লিডার, তিনি বাকিদের উদ্বুদ্ধ করতেন। 52 জনকে নিয়ে, গেরিলাদেরকে নিয়ে তিনি নেমেছিলেন, এবং কুয়াব্রাডা ডেল চোরো শেষ লড়াই তার সঙ্গে ছিলেন প্রায় 14 জন। তো এই যে সবাইকে সংঘবদ্ধ রাখা যুদ্ধের দীপ্তিতে, এবং শেষ দিনে ওর সঙ্গে আরো 2 জন অ্যাসেসিনেটেড হন, তো এটাই হচ্ছে মূল নেতার কর্তব্য। আমরা আরো খুশি হতাম যদি আর্নেস্তো আরো বহুদিন লড়াই চালিয়ে যেতেন, এবং আরো খুশি হতাম যদি আর্নেস্তো তার মহাদেশীয় যে বিপ্লব, সেই বিপ্লবে সফল হতেন। কারণ আর্নেস্তোর স্বপ্ন ছিল যে বলিভিয়া একটা ভিয়েতনাম হবে, এবং বলিভিয়া থেকে আমেরিকান সাম্রাজ্যবাদকে রোখার জন্য যে ল্যাটিন আমেরিকান বিপ্লব, সেই বিপ্লব শুরু হবে। বলিভিয়া চারিদিকে ল্যান্ডলকড, অর্থাৎ জমি দিয়ে ঘেরা, শিলি, পেরু, প্যারাগুয়ে, ব্রাজিল এবং এই যে উরুগুয়ে, এই যে নানান দেশ পার্শ্ববর্তী, ভেনেজুয়েলা খুব ক্লোজ, এই সমস্ত দেশ জুড়ে বিপ্লবের দামামা বাজবে এবং সারা মহাদেশ সংঘবদ্ধ হবে, এবং সেই ল্যাটিন আমেরিকার বিপ্লবের দীপ্তিতে আরো উজ্জ্বল হয়ে উঠবে বিশ্ব বিপ্লবের যে বাজনা বাজতে শুরু করেছে ততদিনে ভিয়েতনামে, যে বাজনা তার আগে বেজেছে এবং যে স্বপ্নে সে নিজে উদ্বুদ্ধ হয়েছেন, সোভিয়েত বিপ্লব, চীন বিপ্লব, সেই বিপ্লবের স্বপ্নগুলো, এবং আমেরিকান ইম্পেরিয়ালিজমের বিরুদ্ধে এবং সারা বিশ্বের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইতে, এবং আরো এই যে উন্নয়নশীল দেশগুলোর মানুষের জাতীয়তাবোধ এবং তাদের আত্মমর্যাদা বোধকে সংহত করার লক্ষ্যে চের এই যে স্বপ্ন, সেই স্বপ্ন এই মাটিতে এসে ধাক্কা খেয়েছিল, সেটা ঠিক। কিন্তু আমার বারবার মনে হয় সে জন্মেছিলেন বলিভিয়ার মাটিতে, আর্জেন্টিনায় নন। এটা হচ্ছে অ্যাম্বোরো ন্যাশনাল ফরেস্টে যাওয়ার সেই রাস্তাটা, যে রাস্তা ধরে এবং এই গোটা পর্বতমালা ধরে সে এবং তার যে 52 জন বিপ্লবীর দল তারা কাজ করতেন। 1966 সালের শেষ থেকে শুরু করে তারা এই দল তৈরি করেন, এবং 67 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত, যখন চের সঙ্গে শেষ পর্যন্ত 14 জন গেরিলা ছিল তারা, এবং লা হিগুয়েরার, এবং আমরা জানি কুয়াব্রাডা ডেল চোরো সেই যুদ্ধের কথা, এই পুরো জায়গাটায় চে তার দল নিয়ে, দিস ইজ উই আর অলমোস্ট নিয়ার টু
কোয়াব্রাডা ডেল চুরো, এই পুরো জায়গাটা, এই যে দেখছেন র্যাভিনস, এই পুরো জায়গাটায় চে গুয়েভারা তার দলবল নিয়ে 12 দিন হাইড করেছিলেন, লুকিয়েছিলেন বলিভিয়ান আর্মির থেকে, এবং তারা তাদের পরবর্তী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন এবং কিভাবে এই জায়গাটা থেকে বেরিয়ে গিয়ে ভবিষ্যতে অন্য জায়গায় যেতে পারেন তারও প্রিপারেশন নিচ্ছিলেন। এবং তারপরেই সেই দুর্ঘটনা ঘটে যে কোনো একজন গিয়ে খবর দেন লা হিগুয়েরাতে যে এলাকাতে বিপ্লবীরা আছে, তারা যুদ্ধের জন্য চেষ্টা করছে। একজন কৃষক তিনি গিয়ে খবর দেন এবং তার থেকেই সমস্ত সমস্যাটা ঘটতে শুরু করে। আমরা এগোচ্ছি সেই জায়গার দিকে, আমরা নামছি ভীষণ স্টিপ পাথুরে পথ। সেই পথে পার্থ আমার সামনে আছে, একদম সামনে আছে এবেরও আমাদের ট্যুর গাইড, এবং তার সাথে সাথে আছে বসে আছে এখন অনুমিত্র শুরু করবে ওর পথ চলা। বেশ কিছুটা নামতে হবে আমাদের সমতলে আসার আগে। খুব সন্তর্পণে নামতে হচ্ছে কারণ একদিকে খাদ আছে। আমাদের সঙ্গে আছে কিরা বলে একটি ছোট্ট কুকুর। কিরা আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। কি অপূর্ব এই নৈসর্গিক দৃশ্য। অসংখ্য প্রজাতির গাছগাছালি, পাহাড়, দূরে নদী, এবং পাহাড়ের মধ্যে যে নানান বৈচিত্র্য আছে, সব মিলিয়ে প্রকৃতির বিপুলায় পৃথিবীর এক অপূর্ব ভান্ডার নিয়ে বলিভিয়ার এই লোয়ার আমাজনিয়ান জঙ্গলের যে প্রকৃতি, সেই প্রকৃতি আমাদের জন্য অপেক্ষা করে। Couldn't keep going. Quedaron como 12 días más o menos en la quebrada del Churo, They were like 12 days there. sin comer, No ¿no? food. Entonces había un cultivo muy There was cerca a del crop campamento de there. ellos que comenzaron a robar las papas. So they started stealing Y el potatoes. dueño de las papas encontró las huellas y esperó quién sacaba las papas y encontró a esos hombres barbudos And y the owner, denunció. más de a poquito. Ya, ya. And the owner of the place, he noticed they were put missing. So he complained. ¿A quiénes se quejó? Subió, como sabía que ya estaban los militares cerca, sube y le da el aviso a los militares acá. So he came up to La Higuera and warned the military. Ya, y entonces ellos vinieron. And that's why the military came straight to this place. Ya. There was a clue that something is happening. It was a clue. Somebody is stealing the food. Maybe somebody was there. Yeah. En los dos casos, ¿no? De Joaquín y del Che, los dos fueron denunciados, ¿no? They were both. Los dos fueron denunciados en el Río Grande, ¿no? En emboscadas, ¿no? There was people that delayed them. 26 সেপ্টেম্বর যুদ্ধে আর্নেস্তো তার অনেক সহকর্মীকে হারান এবং তারপরে তারা ঠিক করেন যে তারা দক্ষিণের দিকে এই পথ বেয়েই তারা এগিয়ে যাবেন। পথটা দেখাই যাচ্ছে যে পথটা কিরকম পাহাড়ের উপর দিয়ে এবং চড়াই উতরাই ঘেরা এবং দুর্গম পথ, এবং সেই দুর্গম পথে তারা বাকি সহযোদ্ধাদের নিয়ে 12-14 জনকে নিয়ে এগিয়ে যেতে থাকেন। কোনো খাবার ছিল না তাদের সঙ্গে। 10-12 দিন হাঁটার পর তারা পৌঁছান কোয়াব্রাডা ডেল চোরোতে,
যেখানে তারা শুধু খেতে পেরেছিলেন, তাদের সঙ্গে কিছু আলু ছিল। আলু ছাড়া প্রায় কোনো খাবারই ছিল না, কারণ এখানে বন্য পশুও নেই এবং তাদের সঙ্গে যে খাবার ছিল সেগুলোও শেষ হয়ে গেছিল প্রায়। তারপরে তারা এখানে এসে আশ্রয় নেন এবং তারা খুঁজতে থাকেন একটা ভালো যুদ্ধ করার ক্ষেত্র, যেখান থেকে কিন্তু তাদের তখন লক্ষ্য ছিল রিও গ্র্যান্ডে বলে নদী পেরিয়ে তারা যাতে সুক্রে দিয়ে সেফ প্যাসেজ পেতে পারেন, অর্থাৎ বেরিয়ে যেতে পারেন তাদের যুদ্ধ চালানোর জন্য। কারণ তখন ছিল আত্মরক্ষা, কারণ বলিভিয়ান আর্মি খবর পেয়ে গেছে যে আর্নেস্তো চে গুয়েভারা এবং তার দলবল এই অঞ্চলে কাজ করছে এবং কয়েকটা যুদ্ধেই তিনি তার বেশ কয়েকজন সহকর্মীকে হারিয়েছেন। যুদ্ধে তাদের সামগ্রিক শক্তি কমেছে কিন্তু স্পিরিট ঠিক আছে, যদিও অনেকেই এর মধ্যে দাঁড়িয়ে বেশ হীনবল হয়ে পড়েছেন এবং আর্নেস্তো তাদেরকে ঘিরে তাদেরকে আবার চাঙ্গা রাখার জন্য প্রতিদিন চেষ্টা চালাচ্ছেন এবং চেষ্টা চালাতেই তারা প্রায় 10-12 দিন বন্ধ হয়ে ছিলেন এই দুর্গম জায়গায়। সো 1 ঘন্টা 20 মিনিট রাস্তার থেকে বেরোনোর পর আমরা এসে পৌঁছেছি সেই ক্ষেত্রে যেখানে দাঁড়িয়ে চে গুয়েভারা তার সহযোদ্ধাদের নিয়ে বলিভিয়ান আর্মির সঙ্গে লড়াই করছিলেন এবং লুকিয়েছিলেন বস্তুত, কারণ তারা এমন একটা জায়গা, এই জায়গাটা যা প্রাকৃতিক যা গঠন, তাতে করে এই জায়গাটা তাদের পক্ষে সেফ প্যাসেজ নেওয়ার জন্য রিও গ্র্যান্ডে বলে যে নদী আছে সেই নদীর দিকে এগিয়ে যাওয়ার জন্য সঠিক ছিল। আমি যে এই ঝোপটা দেখাচ্ছি, এই ঝোপের আড়ালে, এরকম একটি ঝোপের আড়ালে এবং এই পাথরটিতে বসে অনমিত্র যেটিতে বসে আছে, এই পাথরটির পেছনে বসে চে গুয়েভারা তার শেষ লড়াই লড়েছিলেন। শেষ লড়াই আবারও বলবো না, কারণ সেই লড়াই বহু লড়াইয়ের জন্ম দিয়েছে সারা পৃথিবীতে এবং তাকে উপর থেকে দাঁড়িয়ে এই যে উপরে যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো থেকে বলিভিয়ান আর্মি গুলি করছিল এবং একটি গুলি এসে তার কার্বাইনে লাগে, যার ফলে তার কার্বাইন অকেজ হয়ে যায়। তার পিস্তলের গুলি তার আগেও শেষ হয়ে গেছিল এবং তারপরে তার পায়ে এসে একটি গুলি লাগে এবং তখন তিনি বুঝতে পারেন যে আর লড়াই এই মুহূর্তে করা যাবে না এবং তারপরেই সেই যুদ্ধ সেই মুহূর্তের জন্য শেষ হয়, আরো বহু যুদ্ধের পথ করে দেওয়ার জন্য। এবং এখানেই তাকে এসে বলিভিয়ান আর্মি উপর থেকে নেমে এসে এই উপরের জায়গাগুলির থেকে নেমে এসে তাকে এসে ক্যাপচার করে। পার্থ অনমিত্র সেই জায়গাগুলোতে বসে আছে যে জায়গাগুলোতে তাদেরকে নিয়ে এসে রাখা হয়। তারপরে এখান থেকে অনেক উপরে মানে আমরা নেমে এসেছি মূল জায়গার থেকে প্রায় 2000-2500 ফিট হবে, সেখান থেকে খচ্চরের পিঠে চাপিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয় লা হিগুয়েরার সেই প্রাইমারি স্কুলটিতে, যেখানে তাদের সারা রাত হাত ধরে বেঁধে রাখা হয় পরের দিন হত্যা করার জন্য। তো আমরা এই জায়গাটাতে এসে পৌঁছেছি এবং আপনাদের সবার সামনে সেইটা রাখতে চাই। কথা বলা শেষ করার আগে আমি সবার কাছে একটা আবেদন রেখেই শেষ করি। বাঙালি বাঁচতে জানে, বাঙালি জাগতে জানে, বাঙালি নিজের প্রেরণার ক্ষেত্রটাকে খুঁজে পেতে জানে। আমি সবার কাছে আবেদন রাখব যে এই যে আমার বেদনার কথাটা বললাম, যে আরও বহু মানুষকে এখানে এসে দাঁড়িয়ে দেখতে পেলে সুখী হতাম। আমরা তো কত মন্দিরে যাই, কত 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 তীর্থক্ষেত্রে যাই। আমরা পশ্চিমবঙ্গ থেকেই শুরু করি না, বাংলা থেকেই শুরু করি না, ভারত থেকেই শুরু করি না। লা হিগুয়েরাকে, চে গুয়েভারাকে আমাদের বুকের মধ্যে রাখার জন্য আমরা বেশ কিছু মানুষ মিলে, আমি যে বললাম খুব বেশি খরচসাধ্য নয়, এর থেকে অনেক বেশি পয়সা আমরা নষ্ট করি। আমরা এখন থেকে পরিকল্পনা করে প্রতি বছর আমরা 9ই অক্টোবর 8ই রাতে এসে 9ই অক্টোবর লা হিগুয়েরাতে কাটানোর জন্য একটা দলবল তৈরি করি এবং এখন থেকেই তার পরিকল্পনা তৈরি হোক। বিশ্বাস করুন, খুব বেশি যে দুর্গম নয়, আবার খুব সহজসাধ্যও নয়, কিন্তু আমরা এর থেকে অনেক বেশি দুর্গম পথে হাঁটি। আমরা যদি এখন থেকে সে পরিকল্পনাটা করতে পারি, আমরা এসে 9ই অক্টোবর ভোরবেলা প্রভাত ফেরি করলাম লা হিগুয়েরার ওই প্রাইমারি স্কুলের সামনে, লা হিগুয়েরার পথ দিয়ে। মাত্র 30টা বাড়ি আছে জানেন সেই পাহাড়ি যে শহর, পাহাড়ি গ্রাম
শহর তো দূরের কথা, 30টে বাড়ি আছে পাহাড়ি গ্রামে, সেই পাহাড়ি গ্রামের রাস্তায় আমরা পথ হাঁটলাম। আবারও বলছি, নিজেদেরকে জাগিয়ে রাখার জন্য এত বড় প্রেরণার জায়গা আর কিছু হতে পারে না। কতটুকু করতে পারলাম তার দেশে ফিরে তার ফলশ্রুতিতে প্রত্যেকের মতন ভেবে নিতে হবে। কিন্তু আমরা যারা বেঁচে মরে আছি তাদের জন্য এটার থেকে বড় প্রেরণার জায়গা আর কিছু হতে পারে না। আসুন না আমরা এখন থেকে পরিকল্পনা শুরু করি, আগামী 9ই অক্টোবর সকালবেলা আমরা ওই শহরটাতে আমরা প্রভাত ফেরি করব। আমরা ভগৎ সিং, সূর্য সেন থেকে শুরু করে চে গুয়েভারা পর্যন্ত আমরা পথ হাঁটব এবং সেখান থেকে আমরা নতুন ভারতের স্বপ্ন দেখতে শুরু করব। কি রঙে ভারত রঞ্জিত হবে তার থেকে বড় গুরুত্বপূর্ণ হবে সারা ভারত, সারা বিশ্বের মানুষ সমতার জন্য, জীবনে বেঁচে থাকার জন্য যে জিনিসগুলো মিনিমাম প্রয়োজন, সেই জিনিসগুলো যাতে সবাই যতটুকু পাওয়ার কথা হক সেটা পেতে পারে, তার জন্য স্বপ্ন দেখতে দেখতে চে গুয়েভারা নিজের জীবন দিয়েছেন এবং কোনো কম্প্রোমাইজ না করে এবং শেষ লড়াই লড়তে লড়তে এবং শত্রুর জালিমের চোখে চোখ রেখে সেই ভাবনাটাকে আমরা যাতে পথ হেঁটে যেতে পারি। আসুন না আমরা এখন থেকে ভাবতে শুরু করি সামনের 9ই অক্টোবরের কথা, 8ই অক্টোবরের কথা এবং তার আশেপাশের কথা। বিশ্বাস করুন, আপনি যে প্রেরণা নিয়ে ফিরে পাবেন সেটা ওই আরও অনেক জাগতিক সমৃদ্ধি লাভের থেকে অনেক বেশি আত্মিক সমৃদ্ধি আপনাকে দিতে পারবে।